এস আলমের বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে অর্থনীতিতে দুই আনার কোনো অবদান নাই। বেক্সিমকো চুরি করছে। বেক্সিমকো কিন্তু হিউজ কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের অর্থনীতিতে, এটা কিন্তু এস আলমের সাথে কম্পেয়ার করা যাবে না। নাসা গ্রুপ, এই যে দাড়িওয়ালা চোর ব্যাংকার, সে যেমন চোর, এটা যেমন সত্য, সে কিন্তু উদ্যোক্তাও। হাজার হাজার মানুষের চাকরি বাকরির বন্দোবস্ত করেছে। বলা যাবে যে অনেক সে মানুষকেও দিয়েছে, নিজেও খাইছে। এটা একটা শ্রেণী। আচ্ছা, আর একটা হইল সিম্পলি এস আলম, মানে শুধু লুট, শুধু পাচার। আপনি যখন জানেন যে 20 টাকার ট্যাক্স কেউ দেয় না, তাহলে আপনি এটা 10 টাকা করে 10 টাকা নিয়ে আসেন। এটা কেন করতেছে না? আমলারা এটা করতে দিচ্ছে না। কারণ আমাদের এই হারামখোররা জানে যে 20 টাকারটা 10 টাকা আসলে ও তো আমার আমাকে দিবে দেবে না, না। ও সরকারকে সরাসরি দিয়ে দিবে। অলিগার্ক শ্রেণীরা তো সারা বিশ্বে এখন শাসন করতেছে। আমরা দেখলাম যে এই যে কি বলে টেসলার যে মালিক ইলন মাস্ক, সেও এখন ট্রিলিয়ন ক্লাবে চলে গেছে, যার টাকা দিয়ে বাংলাদেশে 14টা বাজেটের সমান বাজেট করা যাবে। তাহলে এই অলিগার্ক শ্রেণীটা কি সারা বিশ্বব্যাপী তাদের প্রভাব ডে বাই ডে বাড়বে, নাকি আসলে আমরা যে আলোচনা করতেছি এগুলো আলোচনার মধ্যেই থাকবে? না, এইটা তো ধরেন পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটা মানে সমালোচনা সারা দুনিয়াতেই আছে। যারা মার্কসিস্ট ক্রিটিক আছেন, যারা ধরেন সমাজতন্ত্রের জায়গা থেকে পুঁজিবাদকে দেখেন, তারা তো এই আলোচনাটা এখন সিরিয়াসলি তুলছেন যে এই সিস্টেম তো কলাপস করেছে। আপনি কিসের ভিত্তিতে একজন মানুষ $1 ট্রিলিয়ন মালিক হইতে পারে? এই টাকাটা কি সলিড? এই টাকার এগেনস্টে কি সে গোল্ড কিনতে পারবে? এই টাকাটা কিন্তু আসলে নাই, কাগজে কলমে আছে, কম্পিউটারে আছে। রাইট। তাহলে এই যে এটাকে বাবল ইকোনমি বলা হচ্ছে, মানে আপনি বেলুন দিয়ে একটা অর্থনীতি সাজিয়েছেন, মানে আকাশ জোড়া বেলুন, মনে হচ্ছে বেলুন দিয়ে মনে আকাশ তৈরি করা হয়েছে। আসলে কি আকাশটা বেলুন দিয়ে তৈরি করা না, বেলুনের সংখ্যার কারণে আপনি আকাশ দেখতে পাচ্ছেন না। তো এই জন্য যে অর্থনীতির ব্যবস্থার ভিতরে সারা পৃথিবী চলছে, যে কাগজের ডলার দিয়ে আমাদের উপরে পৃথিবীকে চাপিয়ে দেওয়া হয়েছে, এই অর্থনৈতিক সাম্রাজ্যটাই হচ্ছে ধারণা করা হচ্ছে এটা আসলে এটা টিকে থাকার মতো না, এটা বাস্তবতা বিবর্জিত একটা অর্থনীতি, এটা প্র্যাকটিক্যাল না। এবং এই অর্থনীতিটার মানে সংকট কিন্তু সারা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে দুষ্ট ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী কিন্তু, যেমন ধরেন এক্সাম্পল পার্থক্য করি, এস আলম বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা সরাইছে, সবচেয়ে বড় চোর, অলিগার্ক যদি বলেন আর কি, মাফিয়া। এস আলমের বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে অর্থনীতিতে দুই আনার কোনো অবদান নাই। বেক্সিমকো চুরি করছে, জনতা ব্যাংক, এই ব্যাংক, সেই ব্যাংক মিলে প্রায় 30-35 হাজার কোটি টাকা লুটপাট করছে মিনিমাম। সিঙ্গাপুরে এখানে সেখানে টাকা পাচার করছে, অফশোরে টাকা পাঠাই করছে। কিন্তু বেক্সিমকোর কিন্তু এই দেশের অর্থনীতিতে হিউজ অবদান আছে। বাংলাদেশে কর্পোরেট কালচার শুরু করেছে বেক্সিমকো। বাংলাদেশে ওষুধ কোম্পানিতে বেক্সিমকো কিন্তু নাম্বার 1। বেক্সিমকোর ওষুধ সারা দুনিয়াতে গ্রহণযোগ্য, সার্টিফাইড, আমেরিকার FDA পর্যন্ত সার্টিফাই করে দিয়েছে। বেক্সিমকোর যে গার্মেন্টসটা ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় হাইটেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি হলো বেক্সিমকোর, তাদের ফ্র্যাঞ্চাইজ ইয়োলো। হ্যাঁ, অতএব বেক্সিমকো কিন্তু হিউজ কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের অর্থনীতিতে, এটা কিন্তু এস আলমের সাথে কম্পেয়ার করা যাবে না। বেক্সিমকোতে আপনার প্রায় লাখখানেক মানুষ চাকরি করে। এরা সবাই তো আওয়ামী লীগের না, এখানে বিএনপির লোক আছে, এখানে জামাতের লোক আছে, এখানে আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, সমাজের লোক আছে, সব ধরনের লোক আছে। নাসা গ্রুপ, এই যে দাড়িওয়ালা চোর ব্যাংকার মজুমদার, সে যেমন চোর, ব্যাংকের মালিক, হ্যাঁ, সে যেমন চোর, এটা যেমন সত্য, সে কিন্তু উদ্যোক্তাও। হাজার হাজার মানুষের চাকরি বাকরির বন্দোবস্ত করেছে। অতএব একটা জিনিস বুঝতে হবে যে অর্থনীতিতে অবদান আছে, ব্যবসা বাণিজ্য করছে, উদ্যোক্তা, জেনুইনলি বাংলাদেশের লাভ হচ্ছে, কিন্তু আবার চুরিও করে, পাচারও করে। মানে বলা যাবে যে অনেক সে মানুষকেও দিয়েছে, নিজেও খাইছে। এটা একটা শ্রেণী। আচ্ছা, আর একটা হইল সিম্পলি এস আলম, মানে সব আমার, হ্যাঁ, মানে শুধু লুট, শুধু পাচার, বাংলাদেশকে ফোকলা করে দিয়েছে। তো সেই জায়গাটাতে আমাদের ডিস্টিংগুইশ করতে হবে যে কোন অর্থনীতিটা আসলে আমি সাপোর্ট করব, কোনটা আমি সাপোর্ট করব না। তো বাংলাদেশকে রাষ্ট্র আকারে দেখতে হবে, উদ্যোক্তা তৈরি করা, ব্যবসা বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরি করা, যেন কাউকে লুটের টাকা পাচার করতে না হয়। প্রয়োজন নাই, লুট করতেও দেবো না, টাকা পাচার করতেও দরকার নাই। মানুষ যদি এখানেই সেফলি টাকা রাখতে পারে, সুইস ব্যাংকে কেন টাকা রাখে? কি কি নিরাপত্তা সে দেয়? ওই নিরাপত্তা আপনি এখানে দিতে পারছেন না কেন? আপনি নিরাপত্তা দেন, আপনার এক ব্যাংকে মানুষ টাকা রাখবে। আপনাকে কেন জাল জালিয়াতে করে, ট্যাক্স ফাঁকি দিয়ে, ভ্যাট ফাঁকি দিয়ে, রাজস্ব ফাঁকি দিয়ে কাজটা করতে হবে? আপনি আইনের ফ্রেমে টাকাটা এখানে রাখার ব্যবস্থা করেন, তাকে সেফগার্ড দেন।
আপনি পশ্চিমের ব্যাংকগুলোতে কেন মানুষ টাকা পাচার করতেছে, কেন একটা বাড়ি করে মানুষ কানাডায় থাকে, তাহলে কানাডা তাকে একটা নিরাপত্তা দিয়েছে, আপনি রাষ্ট্র আকারে তাকে সেই নিরাপত্তাটা এখানে দেন, সে পালাবে না। অতএব এই কাঠামোগুলোকে যদি কাঠামো আকারে সংস্কার করা না যায়, শুধুমাত্র আপনি চোর আইডেন্টিফাই করে এটা ঠ্যাক দিতে পারবেন না। বাংলাদেশে ধরেন স্কয়ার একটা বিশাল ইন্ডাস্ট্রি, আমরা জানলাম যে আপনার স্কয়ারের এত পরিমাণ লিকুইড মানি আছে, তার এখন ইনভেস্ট করার মতো, বিনিয়োগ করার মতো কোনো খাত নাই। মানে স্কয়ার বাংলাদেশে বিনিয়োগ করার মতো মানে কোনো খাত নেই। সে যে এনভায়রনমেন্ট দরকার, তার যে সেটা পরিবেশ দরকার, আমি এখানে বিনিয়োগ করলে আমি টাকা ফেরত পাবো, এই যে টোটালটা মিলে তার যে একটা জায়গা, সে বোধ করতেছে যে আমার এখানে আমি কোথায় বিনিয়োগ করব। আবার বাংলাদেশ থেকে বৈধভাবে টাকা বিদেশে বিনিয়োগ করার সুযোগও নাই। একটা আইন করেছিল কিছু অনুমতি দিয়ে কিছু টাকা পয়সা দিক সেদিক করা যায়, বাট ম্যাক্সিমটা হচ্ছে অবৈধভাবে নিতে হয়। তাহলে আপনি কেন বিনিয়োগ করছে না? আপনাকে তো এটা প্রশ্ন করতে হবে রাষ্ট্রকে যে সে কেন টাকাটা অবৈধভাবে নিচ্ছে, কারণ বৈধভাবে তার টাকাটা কাজে লাগানোর কোনো জায়গা রাস্তা নেই। নেই। আপনি শেয়ার মার্কেটটাকে একেবারে শেষ করে দিয়েছেন। গরিব মধ্যবিত্তের যার 5 লাখ 2 লাখ 10 লাখ টাকা বাসায় পড়ে আছে, এই টাকাটা সে কই রাখবে? আগে তো বালিশের শেয়ার- নিচে রাখবে? না, না। আগে তো প্রচুর শেয়ার মার্কেটে বিনিয়োগ হতো। রাইট। জমি জমা সেফটি নাই, আপনি যে প্লট কিনবেন, ফ্ল্যাট কিনবেন, আপনার এটার মালিকানার সমস্যা আছে, জমির ডিস্ট্রিবিউশনের প্রবলেম আছে, মামলা মোকদ্দমা চলতেছে। তাহলে টোটাল মানুষের সেভিংস, সঞ্চয়, ব্যবসা বাণিজ্য বান্ধব কোনো পরিবেশ তো রাষ্ট্র করে নাই, করতে পারে নাই। তো সেটা না করে শুধুমাত্র যদি আপনি ব্যবসায়ীদের সমালোচনা করেন, তার স্বাধীনতা ক্ষুণ্ণ করতেছেন, তার অধিকার ক্ষুণ্ণ করতেছেন, তাকে ট্যাক্স বার্ডেন, ভ্যাট বার্ডেন দিয়ে তার জীবনটাকে জাহান্নাম বানায় রাখছেন, কিন্তু সে আশা করতেছেন প্রতি বছর বছর সে আপনাকে ট্যাক্স বাড়ায় দিবে। সে তো ট্যাক্স বাড়াবে না, সে ট্যাক্স ফাঁকি দেবে, ফাঁকি দিয়ে বাড়াবে। মানে তার দেওয়ার কথা ছিল 20 টাকা, সেইটারে প্রথম হইলো 5 টাকায় নিবে, 5 টাকায় নিয়ে আবার আপনি যখন বাড়াইতে বলছেন 60 টাকা দিবে আপনারে, এখনও সে ফাঁকির মধ্যে আছে। তাহলে আপনি 20 টাকা কেন করে রাখছেন? আপনি যখন জানেন যে 20 টাকার ট্যাক্স কেউ দেয় না, তাহলে আপনি এটা 10 টাকা করে 10 দেন। টাকা নিয়ে আসেন। রাইট। যদি আদায়ের হার বাড়ানো যায় 5 টাকা করেন। মানে আপনি এটা কেন করতেছেন? আমলারা এটা করতে দিচ্ছে না। কারণ আমাদের এই পয়সা- হারামখোররা জানে যে 20 টাকারটা 10 টাকা আসলে ও তো আবার আমাকে আমার আমাকে অংশটা দিবে দিবে না। না, ও সরকারকে সরাসরি দিয়ে দিবে। এই যে পুরো হারামখোর ট্যাক্স ভ্যাট কালেক্টররা আছে, এই ট্যাক্স ভ্যাট কালেক্টররা হচ্ছে এই রাষ্ট্রের রাজস্ব আদায়ের সবচেয়ে বড় শত্রু, ব্যবসায়ীদের সবচেয়ে বড় শত্রু। তারা ব্যবসা বান্ধব পরিবেশ করতে দিচ্ছে না। তারা ট্রেড লাইসেন্স করবেন, আপনি টিন করবেন, জমি জমার লাইসেন্স করবেন, ট্রান্সফার করবেন, সব কিছুতে এত কমপ্লেক্স করে রাখছে, কোনো কিছু সহজ সে করতে দেবে না। কারণ সহজ করলেই তো আপনি তার কাছে আর যাবেন না। সব কিছু ম্যানুয়াল করে রাখতেছে, ডিজিটাল করতে দিচ্ছে না, অটোমাইজেশন হচ্ছে না। অতএব সেই জায়গায় শুধুমাত্র একটা কোম্পানিকে দুষলে আপনি পুরো ইস্যুটার সমাধান করতে পারবেন না। নিশ্চয়ই এই কোম্পানিগুলোর অনেক বাজে আচরণ আছে, বাজে খারাপ কাজ আছে, অনেক দালালি দোসরিপনা করছে, এগুলোকে অবশ্যই আমাদের প্রশ্ন করতে হবে। কিন্তু এই প্রশ্নের পিছনে যে আরও বড় প্রশ্ন আছে, ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে, স্বচ্ছতা নিয়ে আসতে হবে।